আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি হাবিবা আফরোজ। ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউটকে আগামী কয়েক মাসের জন্য করোনা ভাইরাস ভ্যাকসিনের রপ্তানি বন্ধের নির্দেশ দিয়েছে ভারত। এই নিষেধাজ্ঞার ফলে দরিদ্র দেশগুলোকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজের জন্য আরও কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে। সংবাদ মাধ্যম এপিকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটি জানান সিরাম ইনস্টিটিউটের সিইও আদার পুনর্বালা। এই সিদ্ধান্তের অন্যতম কারণ অবৈধ মজুদ ঠেকানো উল্লেখ করে তিনি আরও বলেন, এই মুহূর্তে শুধুমাত্র ভারতীয় সরকারের কাছেই ভ্যাকসিন হস্তান্তর করতে পারবে সিরাম ইনস্টিটিউট। পুনাওয়ালা জানান, বেসরকারি বাজারেও এই ভ্যাকসিন বিক্রি করতে পারবে না সিরাম। শুক্রবার দেশটিতে সিরামের ভ্যাকসিনটির জরুরি প্রয়োগের অনুমোদন দেয় ভারত। দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সংগঠনের নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি রাজধানীর বিভিন্ন ইউনিট থেকেও শ্রদ্ধা জানানো হয় জাতির পিতার প্রতি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের মূল ফটকে নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। স্বাধীনতা পুরস্কার, ২১শে পদক ও বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুনকে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ নেওয়া হয়েছে বাংলা একাডেমিতে। সেখানে রয়েছেন সহকর্মী সাকিবুর রহমান, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাকিব, রাবেয়া খাতুনের মরদেহ নেওয়া হয়েছে কিনা সেটি জানাবেন এবং সেখানকার সবশেষ পরিস্থিতি কি দেখছেন? হাবিবা, আপনি জানেন যে রাবেয়া খাতুন তিনি গতকালকে রাতে মৃত্যুবরণ করেছেন এবং আজকে তার মরদেহ নিয়ে আসা হয়েছে বাংলা একাডেমির প্রাঙ্গণে। সেখানে সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানাচ্ছে। বিভিন্ন সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে, বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে। বেলা 11:30টার দিকে তার মরদেহ এই বাংলা একাডেমি প্রাঙ্গণে নিয়ে আসা হয় এবং তার পরবর্তীতেই পর্যায়ক্রমে বিভিন্ন সংগঠন এসে তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। এবং আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি বলছেন যে আসলে রাবেয়া খাতুনের চলে যাওয়া কিন্তু একটি অপূরণীয় ক্ষতি। তিনি যেভাবে তার লেখনীর মাধ্যমে বিভিন্ন রকম কথা তুলে ধরতেন, সেই বিষয়গুলোই অনেকে বলছেন। এর পাশাপাশি যদি আরেকটি বিষয় বলে রাখি, তিনি স্বাধীনতা পুরস্কার, ২১শে পদক সহ বাংলা একাডেমির বেশ কিছু পুরস্কার তিনি অর্জন করেছেন, যার ফলে কিন্তু তার দীর্ঘদিনের যারা সঙ্গী রয়েছেন তারা আসছেন এবং অনেকে আবেগে আপ্লুত হচ্ছেন। এর পাশে হয়তোবা বয়সের বিচারে সেটি হতে পারে সঠিক, কিন্তু তার যে ক্ষতিটা, সেই ক্ষতিটা আসলে সাহিত্যের জন্য একটি বিশাল বড় ক্ষতি হয়ে গেল। এর পাশাপাশি যদি আরেকটি বিষয় বলে রাখি যে তাকে এখানে শ্রদ্ধা জানানোর পরে বেলা ৩টায় যে চ্যানেল আইয়ের তেজগাঁ অফিসটি রয়েছে সেখানে তার মরদেহটি নেওয়া হবে এবং সেখানে জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজার পরবর্তীতে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। হাবিবা, আপনাকে এতক্ষণ বাংলা একাডেমি থেকে কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের শ্রদ্ধা জানানোর সবশেষ সংবাদ জানাচ্ছিলেন সহকর্মী সাকিবুর রহমান। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে চলছে খাল উদ্ধার ও বর্জ্য অপসারণের কাজ। মার্চের মধ্যে ঢাকার মৃত খাল, কালভার্ট ও ড্রেনের পানি প্রবাহ ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়ে ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আজ রাজধানীর ইব্রাহিমপুরে বক্স কালভার্ট বর্জ্য অপসারণের কাজ চলছে। সমন্বয়হীনতার সঠিক রক্ষণাবেক্ষণ না থাকায় ওয়াসার কাছ থেকে খালের দায়িত্ব সিটি কর্পোরেশনকে দেওয়া হয়। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মিরপুরে ইব্রাহিমপুরে আছেন সহকর্মী রুহুল আমিন তুহিন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তুহিন, খাল উদ্ধারের কার্যক্রমের অগ্রগতি কতদূর দেখছেন? আমরা একটু কথা বলবো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুর রহমানের সাথে, আতিকুল ইসলামের সঙ্গে। আপনাদের এই খাল উদ্ধারের যে পরিকল্পনা, সেই বিষয় সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আপনারা দেখেছেন যে আমরা ১ তারিখ থেকে ওয়াসার থেকে আমাদেরকে হস্তান্তর করা হয়েছে। আজকে আমি নিজে সরজমিনে আসছি, আমার সিটি কর্পোরেশনের পুরো ডিপার্টমেন্ট এখানে আসছে। ঢাকার ডিভিশনাল কমিশনার যিনি আছেন, ডিসি সাহেব এখানে আছেন, উনি ওনার এসি ল্যান্ড থেকে সবাইকে আমরা নিয়ে আসছি। আমরা এই পর্যায়ে আমরা বলে যাচ্ছি এলাকার লোকজনকে যে সিএস দাগ অনুযায়ী কিন্তু আমাদেরকে ক্লিয়ারেন্স আমরা করতে হবে। আমরা মহানগর জরিপ দিয়ে কিন্তু আমরা এগুলাকে চিন্তা ভাবনা করব না। নদী যেরকম করে অবৈধ দখল মুক্ত হচ্ছে, ঠিক আমরাও আমাদের খালের ২ পার্কেও আমরা অবৈধ দখল মুক্ত করব।
আমরা পার বাঁধাবো এবং এখানে গাছ লাগাবো, যদি সম্ভব যদি হয়, যে জায়গা যদি থাকে ওয়াকওয়ে করবো এবং সাইকেল লেন করবো। এইভাবেই আমরা কিন্তু প্ল্যান নিচ্ছি। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে খালের উপরে কিভাবে তারা বড় বড় ব্যবসা বাণিজ্য সবই তারা করছিল, এগুলো সম্পূর্ণ অবৈধ। এদেরকে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া যাবে না, কারণ ঢাকার ডিসি সাহেবকে আমি বলেছিলাম, উনি পুরো টিম নিয়ে আসছে, আমার সিও ওনার টিম নিয়ে আসছে, আমাদের প্রধান কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা, আমরা টোটাল কিন্তু আমরা চলে আসছি এখানে যারা, এবং সবাই রাজনৈতিক বাধার সম্মুখীন এখানে রাজনীতি যারা করেন আমাদের তো। দর্শক দেখছিলেন ইব্রাহিমপুর থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রুহুল আমিন তুহিন, দেখছিলেন সেই অংশবিশেষ। ভারত থেকে পেঁয়াজ আমদানির কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দরে খুচরা ও পাইকারি বাজারে কমতে শুরু করেছে দেশীয় পেঁয়াজের দাম। আমদানিকৃত পেঁয়াজ বন্দর থেকে খালাস হয়ে দেশের বাজারে সরবরাহ করা হয়েছে। এদিকে ভারতীয় পেঁয়াজ আসায় দেশি পেঁয়াজের দামে ধস নেমেছে। দুদিনের ব্যবধানে কেজিতে দাম কমেছে 3 থেকে 4 টাকা। কয়েকদিন আগে যে পেঁয়াজ বিক্রি হয়েছে 40 থেকে 42 টাকায়, এখন তা 28 থেকে 30 টাকা। অপরদিকে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে 25 থেকে 28 টাকায়। পেঁয়াজের দাম কমায় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। গত 2 দিনে ভারত থেকে 133 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলিতে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে হিলি স্থলবন্দর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, হিলিতে আজকের পেঁয়াজের বাজার দর কেমন সেটি জানান। জি হাবিবা, আপনাকে সকালে যেমনটি জানিয়ে রেখেছিলাম যে আসলে হিলিতে ভারত থেকে পেঁয়াজ আমদানির কারণে হিলি স্থল বন্দরে খুচরা এবং পাইকারি বাজারে দেশি পেঁয়াজের দাম অনেকটাই কমেছে। আপনার 1 সপ্তাহের ব্যবধানে হিলি স্থল বন্দরে দেশি পেঁয়াজের দাম 10 থেকে 14 টাকা, অর্থাৎ 10 থেকে 14 টাকা কেজি প্রতি কমে গেছে। আমি হিলি স্থল বন্দরের যে খুচরা ব্যবসায়ীরা রয়েছে তাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম, আসলে তারা কিন্তু বলেছে যে ভারত থেকে যে পেঁয়াজগুলো এসেছে এই পেঁয়াজগুলোর কারণে কিন্তু দাম অনেকটা কমেছে, আর বর্তমানে যে দাম রয়েছে আরো সামনের দিকে কিন্তু অনেক দামটা কমে যাবে। আমি হিলি স্থল বন্দরের আমদানি রপ্তানি গ্রুপের সভাপতি হারুনুর রশিদ হারুনের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছে এখন পর্যন্ত তাদের 7000 মেট্রিক টন পেঁয়াজের জন্য এলসি করা রয়েছে। এছাড়াও কিন্তু 5000 মেট্রিক টন পেঁয়াজের জন্য তাদের আপনার এলসি এবং করা রয়েছে। তবে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আমাকে যে গত 2 দিন কর্মদিবসে হিলি স্থল বন্দরে ভারত থেকে প্রায় 5টি ট্রাকে 133 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এই পেঁয়াজগুলো দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়েছে। তবে আরো সামনের দিকে আরো পেঁয়াজ আমদানি হলে হিলি স্থল বন্দরে তথা বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু পেঁয়াজের দামটা অনেকটাই কমে যাবে। তো হাবিবা, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি স্থল বন্দর থেকে পেঁয়াজ আমদানি এবং দাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ হিলি স্থলবন্দর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আজিজ। সাধারণ একটি কাভার্ড ভ্যান আটকের পর তল্লাশি চালাতেই চক্ষু চড়ক গাছ গোয়েন্দা সদস্যদের। কাভার্ড ভ্যানের বিশেষ কায়দায় বানানো হয়েছে কুঠুরি, যাতে আবার আছে স্বয়ংক্রিয় দরজাও। দরজা খুলতেই বেরিয়ে আসে 48 কেজি গাঁজা। এ সময় আটক করা হয় 2 জনকে। বাকিটা জানাচ্ছেন জুবায়ের সানি। ব্রাহ্মণবাড়িয়া থেকে বিপুল পরিমাণ মাদক নিয়ে একটি নম্বরবিহীন কাভার্ড ভ্যান ঢাকায় আসছে, এমন সংবাদের ভিত্তিতে অবস্থান নেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। ঢাকায় ঢোকার মুখে ট্রাকটিকে আটক করা হয়, কিন্তু নানাভাবে তল্লাশির পরও মাদকের খোঁজ পাওয়া যাচ্ছিল না। ড্রাইভার ও হেল্পারকে জিজ্ঞাসাবাদের পর কাভার্ড ভ্যানের ভিতরে পাওয়া যায় গোপন এক কুঠুরি। ট্রাকের ড্যাশবোর্ডে একটি সুইচে চাপ দিতেই খুলে যায় স্বয়ংক্রিয় দরজা। কুঠুরি থেকে বেরিয়ে আসে 48 কেজি গাঁজা। ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা এই কাভার্ড ভ্যানে অভিনব উপায়ে কিন্তু একটি দরজা তৈরি করা হয়েছে ইলেকট্রিক, এবং সেই দরজার ভিতরে আরেকটি ছোট কুঠুরি, এবং সেখান থেকেই এই গাঁজার যে বস্তা সেটিগুলো কিন্তু বের করা হচ্ছে। এবং পুলিশ যেটি ধারণা করছে যে অনেকদিন ধরেই এই চক্রটি এভাবে কিন্তু ঢাকায় মাদক পাচার করে আসছিল। মাদক পরিবহনের জন্য 4 লাখ টাকা বাড়তি খরচে কুঠুরিটি তৈরি করা হয়েছে বলে জানালেন চালক ও হেল্পার। আমাদেরকে বলছে তোমরা এই গাড়িতে ঢাকা দেবা, গেলে তোমার 25,000 টাকা বেতন দেবো। তখন বলছি কি গাড়িতে গাঁজা আছে, তো আমরা গাঁজাটা কোথায় আছে, এটা তোমার এত জানা দরকার নেই, আমাদের গাড়ির যে মালিকই দিচ্ছে। পুলিশ বলছে মাদক কারবারিরা নিয়মিত এভাবে কৌশল পাল্টাচ্ছে, তবে পুলিশও এ ব্যাপারে সতর্ক আছে। স্বাভাবিকভাবে এটা দেখলে কিন্তু বোঝার কোনো কায়দা নেই যে এখানে আরেকটু কামরার মতো আছে। ইলেকট্রিক সুইচটা যখন তারা দেওয়ার পরে দেখা যায় একটা ডোর ওপেন হয়ে যাচ্ছে। এটার মাঝখানে একটা নির্দিষ্ট স্পেস,
এবং এই স্পেসের মাঝখানে 48 কেজি গাঁজা। চক্রের সঙ্গে জড়িত বাকিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানালেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। ইতিমধ্যে আমরা 2 জনকে পেয়েছি এবং তাদেরকে ইন্টারোগেট করে আরও কিছু সদস্যকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। জুবায়ের সানি, RTV, ঢাকা। এর সঙ্গে শেষ করছি মধ্যাহ্নের সংবাদ। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/RTV Digitals। আর এখন থেকে RTVর সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে।